আকাশবাণী কলকাতা। সমীক্ষা। আজকের শিরোনাম মৃত্যুঞ্জয়ী ক্ষুদিরাম। লিখেছেন মানস কুমার দাস। ভারতবর্ষে জাতীয়তাবাদী বিপ্লবী আন্দোলনে সশস্ত্র বিপ্লবী ছিলেন কিশোর ক্ষুদিরাম বসু। অত্যাচারী জেলাশাসক কিংসফোর্ড সাহেবকে হত্যা করতে গিয়ে তিনি ধরা পড়েন। বিচারে ক্ষুদিরামের ফাঁসির আদেশ দেওয়া হয়। মুজফ্ফরপুর জেলের মধ্যে ফাঁসির মঞ্চে শহীদ হলেন পরাধীন ভারতের মুক্তিকামী 18 বছরের তরুণ ক্ষুদিরাম। তার ফাঁসি হওয়ার ঘটনায় উদ্বেলিত হয়ে চারণ কবি পীতাম্বর দাস রচনা করেন হৃদয় মথিত করা সেই গান, একবার বিদায় দে মা, ঘুরে আসি, আমি হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে ভারতবাসী। ক্ষুদিরাম বসুর ফাঁসি হওয়ার সাথে সাথেই পরাধীন ভারতের মুক্তকামী সংগ্রামের গৌরবময় অধ্যায় শুরু হয়ে যায়। ক্ষুদিরাম বসু অবিভক্ত মেদিনীপুর জেলার মহবনী গ্রামে 1889 খ্রিস্টাব্দের 3রা ডিসেম্বর এক সাধারণ মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা ত্রৈলোক্যনাথ বসু, মাতা লক্ষ্মীপ্রিয়া দেবীর 6 পুত্রকন্যার মধ্যে ক্ষুদিরাম ছিলেন সর্বকনিষ্ঠ সন্তান। কথিত যে শৈশবেই ক্ষুদিরামের মাতা মারা গেলে দিদি অপরূপা দেবী ক্ষুদিরামকে 3 মুঠো খুদের বিনিময়ে কিনে নেওয়ায় তার নাম হয়েছিল ক্ষুদিরাম। তিনি বড় হতে থাকেন মাতৃসমা বড় দিদি অপরূপা দেবী ও জামাইবাবু অমৃতলাল রায়ের সংসারে। মেদিনীপুরে 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গের বিরুদ্ধে যে প্রতিবাদ সভা তথা বয়কট ও স্বদেশী আন্দোলন অনুষ্ঠিত হয়েছিল, সে সময় বিপ্লবী দলের সংগঠনের কাজে ক্ষুদিরাম নিজেকে নিয়োজিত করেন। ক্রমে লেখাপড়া ছেড়ে দিয়ে বিপ্লবী জাতীয়তাবাদী আন্দোলনের দিকে তিনি বেশি ঝুঁকতে থাকেন। ঠিক এই সময় বিপ্লবীরা কলকাতা প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট অত্যাচারী কিংসফোর্ড সাহেবকে হত্যার সিদ্ধান্ত নেন। কিন্তু বিপ্লবীদের সমস্ত রকম চেষ্টা ব্যর্থ হয়েছিল। সরকার অবস্থার গুরুত্ব বুঝতে পেরে কিংসফোর্ড সাহেবকে মুজফ্ফরপুরের দায়রা জজ করে বদলি করে দেয়। সেখানেও কিংসফোর্ডকে হত্যার সিদ্ধান্ত নেন বিপ্লবীরা। এই কাজের জন্য ক্ষুদিরাম ও প্রফুল্ল চাকিকে দায়িত্ব দেওয়া হয়। ক্ষুদিরাম ছদ্মনাম নেন হরেন সরকার এবং প্রফুল্ল চাকির নাম হয় দীনেশ রায়। এরপর দুই বিপ্লবী 1908 খ্রিস্টাব্দের 30 এপ্রিল মুজফ্ফরপুর শহরের এক ধর্মশালায় আশ্রয় নেন এবং সিদ্ধান্ত নেন কিংসফোর্ড যখন আদালত থেকে ফিরবেন তখনই কাজ হাসিল করা হবে। কিংসফোর্ডের সরকারি অফিসের কাছে সন্ধ্যার অন্ধকারে দুই বিপ্লবী অপেক্ষা করতে থাকেন। তখন প্রায় রাত্রি 8টা। এমন সময় একটি ঘোড়ার ফিটেন গাড়ি এলো। ক্ষুদিরাম গাড়ির কাছে গিয়ে বোমা ছোড়েন। বোমার আঘাতে গাড়িটি চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। কাজ হাসিল হয়েছে মনে করে দুজনে জুতো খুলে রেখে দ্রুত সেখান থেকে চলে যান। ঘটনার পর পুলিশ প্রতিটি থানায় খবর পাঠায় যে নগ্নপদ যাত্রী দেখলেই যেন জোর তল্লাশি করা হয়। 1 মে ভোরবেলায় ক্ষুদিরাম একটি দোকানে মুড়ি কিনতে যান। ধুতি পরা নগ্নপদ বাঙালি ছেলে দেখেই টহলদারি পুলিশ ক্ষুদিরামকে জাপটে ধরে ফেলে। ধরা পড়ার পর ক্ষুদিরাম জানতে পারেন তাঁর ছোড়া বোমায় নিহত হয়েছেন কেনেডি পরিবারের 2 মহিলা, মিসেস কেনেডি, মিস কেনেডি। ওদিকে ক্ষুদিরামের দেরি দেখে প্রফুল্ল চাকি সম্ভাব্য বিপদের আশঙ্কা করে দ্রুত রেললাইন ধরে হাঁটতে থাকেন এবং দুপুর নাগাদ সমস্তিপুর স্টেশনে হাজির হয়ে ট্রেনে চেপে কলকাতার দিকে রওনা হন। মোকামাঘাট স্টেশনে নন্দলাল ব্যানার্জি নামে এক সাব ইন্সপেক্টরের তাকে দেখে সন্দেহ হয়। তিনি মাঝপথে পুলিশকে ডেকে প্রফুল্লকে গ্রেপ্তারের চেষ্টা করেন। প্রফুল্ল নিজের রিভলভার থেকে নন্দলালকে মারার চেষ্টা করে বিফল হয়ে নিজেকে হত্যা করেন। পুলিশের হাতে ধরা পড়ার পর ক্ষুদিরামকে মুজফ্ফরপুরের জেলা ম্যাজিস্ট্রেট উডম্যানের কাছে আনা হয়। 1908 সালের 8ই জুন দায়রা জজ ক্ষুদিরামের প্রাণদণ্ডের আদেশ দেন। এরপর হাইকোর্টও দায়রা আদালতের রায় বহাল রাখে। তখন ক্ষুদিরামের বয়স মাত্র 18 বছর 8 মাস 8 দিন। এত কম বয়সে এর আগে কারো ফাঁসি হয়নি। ফাঁসির পর তার দেহটি আত্মীয়ের হাতে তুলে দেওয়া হয়। জেলের বাইরে সব দেহটি আনা হলে শত শত মানুষজন ভারতের মুক্তি আন্দোলনে ফাঁসির মঞ্চে বাংলার প্রথম তরুণ শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। গণ্ডক নদীর তীরে এক শ্মশানে ক্ষুদিরাম বসুর মরদেহের শেষকৃত্য সম্পন্ন হয়। সবশেষে আমাদের বলতেই হয়, শহীদ ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকি ও অন্যান্য সশস্ত্র বিপ্লবীদের আত্মবিসর্জন নিরর্থক হয়নি, হতে পারে না। বীর বিপ্লবীদের এই রক্তস্রোত হারিয়ে যাওয়ার জন্য নয়। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায়, উদয়ের পথে শুনি কার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিব দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। সমীক্ষা শেষ হলো। এটি লিখেছেন মানস কুমার দাস।